নমো তচ্ছা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্স। জগৎপূজ্য মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধ শ্রীচরণে কৃতজ্ঞ প্রণাম নিবেদন করে পুণ্যপারমিতে অংশগ্রহণকারী সকল উপাসক উপাসিকাগণের নিরোগ দীর্ঘায়ু সুখী জীবন তথা জ্ঞান বিমণ্ডিত জীবন কামনায় শুরু করতে চলেছে আজকের অভিধর্ম চর্চা ক্লাস। হ্যালো। হ্যাঁ, হ্যালো। অমিতা বড়ুয়া সমুচ্চ সংগ্রহ পড়েন। আচ্ছা, এটা পড়বো আমি ওই 220 পৃষ্ঠার মধ্যে শেষের পারাটার মধ্যে কাম উপাদানাদি দ্বারা গৃহীত হয় বলিয়া পঞ্চস্কন্ধের অন্য নাম উপাধি। তো কাম উপাদানাদি হচ্ছে যে আমরা জানি 4 প্রকার উপাদান। একটা কাম প্রদান, আর একটা দৃষ্টি উপাদান, তারপর শিলব্রত উপাদান, আর একটা আত্মাবাদ উপাদান। মানে এগুলো একটু একটু মানে আরেকটু ইয়া করে দিলে মানে আলোচনা করলে। কাম উপাদান হচ্ছে যে কামনার বশবর্তী হইয়া আমরা যেই তৃষ্ণা এবং তৃষ্ণাকে কেন্দ্র করে উপাদানে পৌঁছাই। কামনা তো আমরা সবাই চিনি, কামনীয় বিষয়ে আসক্তি হয়ে যখন উপাদান করি এগুলো কাম উপাদান। তারপরে দৃষ্টি উপাদান, কতগুলো বিষয় আছে যে আমি কামের বশবর্তী হইয়ে না, কিন্তু মিথ্যা দৃষ্টির বশীভূত হয়ে আমি এগুলো করি। যেমন উদাহরণস্বরূপ আমরা অনেক সময় গঙ্গা স্নান করি, অনেকের মনে প্রাণেই খুব বিশ্বাস যে গঙ্গা স্নান করলে পাপ ধৌত হয়ে যায়। তো এই মিথ্যা ধারণা বা মিথ্যা দৃষ্টি কে কেন্দ্র করে এই জাতীয় আর কি ওই এখন অকুশল করলে কি হয়েছে, আমি তো গঙ্গা জলে স্নান করে সব সমাধান করে ফেলবো। এগুলোকে বলা হয় দৃষ্টিবাদ উপাদান, কাম উপাদান, দৃষ্টি উপাদান। এক কথায় আপনারা মিথ্যা দৃষ্টি বুঝেন। এখন মিথ্যা দৃষ্টি কে কেন্দ্র করে যা যা কিছু উপাদান পর্যন্ত, তৃষ্ণা থেকে উপাদান পর্যন্ত পৌঁছানোর কার্যক্রম ঘটে, এগুলোকে দৃষ্টি উপাদান। তারপরে হচ্ছে যে আত্মাবাদ উপাদান। আমাদের মধ্যে আমরা আত্মা সম্পর্কে আলোচনা আমরা ব্রহ্মজাল সূত্রে করেছিলাম। ওখানে কিছু কিছু সত্যগণের, প্রাণীগণের বা কিছু কিছু সাধকগণের আদর্শ ছিল যে আত্মা চিরন্তন, এটা অবিনশ্বর, এটা কখনো নষ্ট হয় না, ধ্বংস হয় না। এই
আত্মা চিন্তায়, ওই আত্মা মানসিকতায় যেই চিত্তগুলো বা তৃষ্ণা থেকে উপাদান পর্যন্ত পৌঁছায়, ওটাকে আত্ম উপাদান, আত্মাবাদ উপাদান। তারপরে আরেকটা কি? শিলব্রত উপাদান। শিলব্রত উপাদান, দৃষ্টি উপাদান, শিলব্রত উপাদান দুইটা আছে নাকি? হ্যাঁ বান্তে। শিলব্রত উপাদান এবং দৃষ্টি উপাদান প্রায় কাছাকাছি বিষয়। শিলব্রত হচ্ছে যে, শিলব্রত বান্তে অন্ধবিশ্বাস, এটা এরকম। আর মিথ্যা দৃষ্টিও অন্ধবিশ্বাস এরকম। আচ্ছা, যাই হোক, এই শিলব্রত উপাদান হচ্ছে যে আর্য অষ্টাঙ্গিক মার্গ ছাড়া আরো অন্য কোনো রাস্তা, অন্য কোনো পথও আছে মুক্তি লাভ করার জন্য। এরকম বিশ্বাস যদি থাকে তাহলে ওটাকে বলা হয় শিলব্রত পরামর্শ বা শিলব্রত পরামর্শ আমরা পড়ছিলাম। আর্যাষ্টাঙ্গিক মার্গের বাইরে অন্য কোনো মার্গের আশ্রিত হয়ে যখন এই তৃষ্ণা আদি উপাদান পর্যন্ত পৌঁছায় হয় যেগুলো, ওগুলোকে বলা হয় শিলব্রত উপাদান। আশা করি আচ্ছা বুঝছেন। বান্তে, এখানে কাম উপাদানাদি দ্বারা গৃহীত, তাহলে এই চারটা দ্বারা গৃহীত হয় বলিয়া আমাদের পঞ্চস্কন্ধের অন্য নাম হচ্ছে যে উপাধি। মানে আমরা যেটা এবারে পড়ছি, এই জিনিসটা একটু। এই বিষয়গুলো, এই চার প্রকার উপাদানে চিত্ত আবিষ্ট হওয়ার মতো বা আমাদের এই পঞ্চস্কন্ধ যতক্ষণ পর্যন্ত ওইগুলোকে ধারণ করার মতো, ওই উপাদানগুলোকে ধারণ করার মতো ক্ষমতা থাকে, ততক্ষণ পর্যন্ত এটাকে বলা হয় উপাদান, উপাধি। আর এটা যখন আর ধারণ করার ক্ষমতা থাকে না, উপাদান যখন আর গ্রহণ করার মতো ক্যাপাসিটি, কোয়ালিটি আর থাকে না, তখন অনুপাদিন্য, উপাদান আর গ্রহণ করার মতো ক্ষমতা নাই। আসবে এই কার্যক্রমগুলোর সঙ্গে আমার একেবারে ওই পর্যন্ত পরিচিত থাকবে, সংশ্লিষ্টতা থাকবে, কিন্তু আমি এগুলো কোনো কিছুকে গ্রহণ করব না। যেমন বাতাস আসলো বা পানি নিল, তো পানি আপনারা যেমন মশারির কাপড়ে পানি নিলে পানি কি থাকে? পানি পড়ে যায়। কিন্তু পলিথিন বা অন্যান্য ডেক্সির মধ্যে নেন আপনি, পানিগুলো আটকে থাকে ওখানে, না? ঠিক একইভাবে আমাদের চিত্তের মধ্যেও যাবতীয় সংস্কার রাশি, যা যা কিছুর সঙ্গে আমাদের পরিচয় ঘটে, এগুলো স্বাভাবিক থাকবে। কোনোটার সঙ্গে কোনোটাকেই উনি ওভাবে ডেক্সির মতো করে আটকে রাখেন না, মশারির মতো করে সব কিছু ছেড়ে দেন, খালি পড়ে থাকে। তবে এখানে একটা কথা আছে, সেটা হচ্ছে যে কোনো অকুশল প্রবৃত্তি উনি একেবারেই সংশ্লিষ্ট করেন না কোনোভাবেও, বা অকুশল চিত্ত যেগুলো আছে, অকুশল চৈতসিক যেগুলো আছে,
এগুলো কোনোভাবেও ওনার সঙ্গে আর উনি সম্পৃক্ত করেন না কিন্তু আগে একেবারে। দিকে হতো ঠিক আছে, তাহলে এদুর শেষ হয়েছে না? আর আছে এখানে? না মানতে আমার এগুলো একটু বোঝার জন্য। এখন বানতে সপ্তম পরিচ্ছেদে যাব। হ্যাঁ, এটা পড়েন। সপ্তম পরিচ্ছেদ হচ্ছে সমুচ্চয় সংগ্রহ, সূচনাগাথা, স্বভাব লক্ষণ সহ বর্ণিতব্য যত দ্বিসপ্ততি বিধিমত হয়েছে বর্ণিত, যথাযোগ্য ভাবে সেই সব এইখন সমুচ্চয় পরিচ্ছেদে করিব বর্ণন। মানতে এটাকে আলোচনা করবেন নাকি? না না, এটা তো আমি পারিও না। স্বভাব লক্ষণ সহ বর্ণিত যত, স্বভাব বর্ণনা করা, স্বভাব এবং লক্ষণ বর্ণনা করা হবে দ্বিসপ্ততি। দ্বিসপ্ততি মানে হচ্ছে যে সাতবার। সপ্তবুদ্ধঙ্গ মনে হয়। হ্যাঁ, এখানে নিচে বানতে আছে তো সপ্তবুদ্ধঙ্গ হবে মনে হয় কিনা। দ্বিসপ্ততি। দ্বিসপ্ত মানে হচ্ছে যে 2/7। দুইবার সাত না, দ্বিসপ্ততি মানে হচ্ছে যে 2/7 না, দ্বিসপ্ততি। 27 হবে কিনা মানতে, হ্যাঁ, 27 হবে কিনা? আচ্ছা 27 হতে পারে, দেখি। মানে বিধি মতে সপ্ততি বিধিমত হয়েছে হয়েছে বর্ণিত, বর্ণিত। মানে 27টি বিধিমত, 27টি বা 14টি যেটাই হোক, এই মানে বিধিমত বর্ণিত হয়েছে যথাযোগ্যভাবে সেই সব ক্ষণ সেই সব এইক্ষণ সমুচ্চয় পরিচ্ছেদে করিব বর্ণন। আচ্ছা, এখানে যা যা এখানে কিছু আছে বানতে আছে এগুলো এখানে বর্ণনা করা হবে। এখন আমরা হ্যাঁ। পেয়ে যাব দ্বিসপ্ত কাকে বলে। হ্যাঁ, 2 সমুচ্চয় সংগ্রহ 4 আকারে বুঝিতে হইবে, যথা 1 অকুশল সংগ্রহ, 2 মিশ্র সংগ্রহ, 3 বুদ্ধিপক্ষীয় সংগ্রহ এবং 4 সর্ব সংগ্রহ। অকুশল সংগ্রহ কিরূপে সংগৃহীত? অকুশল সংগ্রহে হচ্ছে প্রথমে ক হচ্ছে যে 4 আসব, কাম, ভব, দৃষ্টি ও বিদ্যা। তারপর খ 4 ওগ, কাম, ভব, দৃষ্টি ও বিদ্যা। গ 4 যোগ, কাম, ভব, দৃষ্টি ও বিদ্যা। তারপর হচ্ছে 4 গ্রন্থি, অবিদ্যা কায়গ্রন্থি, ব্যাপাদ কায়গ্রন্থি, শিলব্রত পরামর্শ কায়গ্রন্থি এবং ইহা সত্য বিনিবেশ কায়গ্রন্থি। 4 উপাদান, কাম, দৃষ্টি, শিলব্রত, আত্মাবাদ। 6 নিবরণ, কামচন্দ, ব্যাপাদ, শ্রমিদ্য, অধ্যত্ত, ককৃত্য, বিচিকিৎসা, অবিদ্যা। তারপর হচ্ছে সপ্ত অনুশয়, কাম রাগানুশয়, ভব রাগানুশয়, প্রতিঘানুশয়, মানানুশয়, দৃষ্টানুশয়, বিচিকিৎসানুশয়, অবিদ্যানুশয়, বোরকার্য। 10 সংযোজন, কামরাগ, রূপরাগ ও রূপরাগ, প্রতীক, মান, দৃষ্টি, শিলব্রত পরামর্শ, বিচিকিৎসা, অধ্যত্ত এবং অবিদ্যা।
সংযোজন, এটা হচ্ছে সূত্রানুসারে। আর অভিধর্মানুসারে হচ্ছে দশ সংযোজন, কামরাগ, ভবরাগ, প্রতীক, মান, দৃষ্টি, শিলব্রত পরামর্শ, বিচিকিৎসা, ঈর্ষা, মাৎসর্য এবং অবিদ্যা সংযোজন। এটা অভিধর্ম অনুসারে। তারপর দশ ক্লেশ, লোভ, দেশ, মোহ, মান, দৃষ্টি, বিচিকিৎসা, স্তন, উদ্ধত, অর্হি, অনপত্রপা। আশাবাদী গুচ্ছে কাম ও ভব, আলম্বন ভেদে লোভ, চৈতসিকের দ্বিবিধ বিকাশ। এই প্রকার আলম্বন ভেদে দৃষ্টি চৈতসিকের বিভিন্ন অবস্থা। শিলব্রত পরামর্শ, ইহা সত্তাবিনিবেশ এবং আত্মাবাদ নাম প্রাপ্ত হয়েছে। সারকথা হচ্ছে যে আসব ও উগ যোগ গ্রন্থির মাঝারে তিন চৈতসিক স্বভাব অনুসারে লোভ, দৃষ্টি দুইটি মাত্র চারি উপাদানে। অষ্ট চৈতসিক আছে 6 নিবরণে, অনুসয়ে 6, দশ সংযোজনে 9, ক্লেশে 10, নব পাপ সংগ্রহেতে কয়। মানে এটা কি পুরো পরে যাব নাকি এমনি নিচে আলোচনা আছে? আগে একবার পড়ে ফেলিনি আমরা, তারপরে আলোচনাগুলো দেখি। আচ্ছা, তারপর হচ্ছে মিশ্র সংগ্রহ। 6 হেতু। ক নম্বর 6 হেতু, লোভ, দেশ, মোহ, অলোভ, অদেশ, অমোহ। খ সপ্ত বোধাঙ্গ, বিতর্ক, বিচার, প্রীতি, একাগ্রতা, সৌমনস্য, দৌমনস্য, অপেক্ষা। গ দ্বাদশ মার্গাঙ্গ, সম্যক দৃষ্টি, সম্যক সংকল্প, সম্যক বাক্য, সম্যক কর্ম, সম্যক আজীব, সম্যক ব্যায়াম, সম্যক স্মৃতি, সম্যক সমাধি, মিথ্যা দৃষ্টি, মিথ্যা সংকল্প, মিথ্যা ব্যায়াম, মিথ্যা সমাধি। দ্বাবিংশতি ইন্দ্রিয়, চক্ষু, শ্রোত্র, ঘ্রাণ, জিহ্বা, কায়, স্ত্রী, পুরুষ, জীবিত, মন, সুখ, দুঃখ, সৌমনস্য, দৌমনস্য, অপেক্ষা, শ্রদ্ধা, বীর্য, স্মৃতি, সমাধি, প্রজ্ঞা। অজ্ঞাতকে জানিব, এই চিন্তা। লোকোত্তর জ্ঞানী। নববল, শ্রদ্ধা, বীর্য, স্মৃতি, সমাধি, প্রজ্ঞা, ইর্হি, অপত্রপ, অহি, অনপত্রপ। চ চারি অধিপতি, ছন্দ, বীর্য, চিত্ত, মীমাংসা। চারি আহার, কবলীকৃত আহার, স্পর্শ, চেতনা, বিজ্ঞান। দ্বাবিংশতি ইন্দ্রিয়ের মধ্যে 20 নম্বরটা হচ্ছে অজ্ঞাতকে জানিব, ইহা শ্রোতাপত্তি মার্গ জ্ঞান। আর 22 নম্বরটা হচ্ছে যে লোকোত্তর জ্ঞান ইন্দ্রিয়, অরহত্ত ফল জ্ঞান। আর 21 নম্বর হচ্ছে যে লোকোত্তর জ্ঞান ইন্দ্রিয় মধ্যে শ্রোতাপত্তি ফল জ্ঞান হইতে অরহত্ত মার্গ জ্ঞান পর্যন্ত 6 জ্ঞান। আর জীবেতেন্দ্রিয় দ্বিবিধ, রূপ জীবেতেন্দ্রিয় এবং অরূপ জীবেতেন্দ্রিয়। পঞ্চবিজ্ঞানে ধ্যানাঙ্গ সমূহ বীর্য, চৈতসিক, বিরহিত চিত্তে বল সমূহ, অহেতুক চিত্তে মার্গাঙ্গ সমূহ উৎপন্ন হয় না। বিচিকিৎসা সম্প্রযুক্ত চিত্তে একাগ্রতা, মার্গেন্দ্রিয় অর্থাৎ সমাধীন্দ্রিয় ও সমাধি বল প্রাপ্ত হয় না। অবস্থা অনুসারে একটি এক সময় অধিপতি হয়, তাহাও দ্বিহেতুক বা ত্রিহেতুক যবনে। সারজ্ঞতা, স্বভাব অনুসারে যদি বিচরিত হয়, ছ হেতু ধ্যানাঙ্গ পঞ্চ মার্গ অঙ্গ নয়। ষোড়শ ইন্দ্রিয় বটে, তবে নবদরি। চারি
বল বল নব ধরি, চারি অধিপতি, চারি আহার বিচারি। এই রূপে 7 ভাগে করিয়া বিভক্ত কুশলাদি সমাকীর্ণ এই সংগ্রহ উক্ত। বুধিপক্ষীয় ধর্ম। বুধিপক্ষীয় ধর্ম পর্যন্ত থাকেন, আমরা একটু এটা চোখ বুলাই আসি। আচ্ছা বান্তা, এমনি এগুলোর মূল আলোচনা তো নিচে আছে, আমরা এগুলোতে জাস্ট একটা চোখ বুলাই। দুই নম্বরে আছে যে সমুচ্চয় সংগ্রহ। সমুচ্চয় মানে কি? 4 আকারে বুঝিতে হইবে। সমুচ্চয় সংগ্রহ 4 আকারে বুঝিতে হবে, যথা অকুশল, মিশ্র সংগ্রহ, অকুশল সংগ্রহ, মিশ্র সংগ্রহ, বুদ্ধিপক্ষীয় সংগ্রহ এবং সর্বসংগ্রহ। অকুশল সংগ্রহ মানে সেখানে শুধুমাত্র অকুশলের ব্যাপার থাকবে। আমরা যেরকম অকুশল চৈতসিক পড়ছিলাম না, শুধু এখানেও ঠিক এই অকুশল থাকবে সমুচ্চ সংগ্রহের মধ্যে, প্রথম 1 নম্বরটাতে। আর মিশ্র সংগ্রহের মধ্যে কুশল এবং অকুশল থাকবে মিশ্রিত হয়ে। দোনোটা থাকবে। আর বুদ্ধিপক্ষীয় সংগ্রহের মধ্যে শুধুমাত্র বুদ্ধিপক্ষীয় ধর্মগুলো, সপ্ততিংশ বুদ্ধিপক্ষীয় ধর্ম, সপ্ততিংশ বুদ্ধিপক্ষীয় ধর্মগুলো থাকবে 37 প্রকার। আর সর্বসংগ্রহের মধ্যে কুশল, অকুশল, বুদ্ধিপক্ষীয় সব থাকবে, এটা সর্বসংগ্রহ। তারপরে আছে কি, নয়ন বাবু এখান থেকে আলোচনা করে যান অকুশল সংগ্রহ থেকে, যা যা কিছু আমরা একটু টাচ দিয়ে যাই। অকুশল সংগ্রহ। অকুশল সংগ্রহ কিরূপে সংগৃহীত? অকুশল সংগ্রহে ক চারি আসব, কাম, ভব, দৃষ্টি, অবিদ্যা। খ চারি ওগ, কাম, ভব, দৃষ্টি, অবিদ্যা। আর যাওয়ার দরকার নেই, এক লাইন যা যা ইয়ে করেন, এক লাইনের মধ্যে আপনি যা যা কিছু নিতে পারেন এগুলো আলোচনা করে করে যেতে হবে। চারি আসব, চারি আসবের মধ্যে হচ্ছে কাম, ভব, দৃষ্টি, অবিদ্যা। এই চারটা তো, এগুলো তো বলতে প্রথম দিকে মনে হয় একটু পড়া হয়েছে। হ্যাঁ, আসব কাকে বলে? আসব যেগুলো আমাদের জন্য সবচেয়ে ক্ষতিকর আর কি, বলতে মানে তৃষ্ণা। হ্যাঁ, কাম তৃষ্ণা, ভব তৃষ্ণা, দৃষ্টি মানে তো মিথ্যা দৃষ্টি, আর অবিদ্যা তো বলতে আমাদের সকল। আসব মানে হচ্ছে যে সরাসরি তৃষ্ণা বিষয়টা আলাদা, এবং আসব বিষয়টা আরেকটু একটু ভিন্নতা আছে। এক দৃষ্টিকোণ থেকে একই হইলেও আরেক দৃষ্টিকোণ থেকে একটু ভিন্নতা আছে। এটা এখানকার এই জায়গাটার মাধ্যমে আপনি দেখেন, যেমন কাম আসব 4 প্রকার আসব আছে। আসবের মধ্যে একটা হচ্ছে যে কাম আসব, একটা হচ্ছে যে ভব আসব, আর একটা হচ্ছে দৃষ্টি আসব, একটা হচ্ছে অবিদ্যা আসব। আসব বলতে বলতে মানে আপনি একটা জিনিসের প্রতি আসক্তি আছে, এটা অনেকটা ধরেন যে ধরেন অনেকটা নেশাগ্রস্ত মানুষের মতো। যেমন অনেকে হিরোইনের যখন একটা প্যারা উঠে বা ওর যখন এটা উঠে, সে তখন পাগলের মতো হয়ে যায়। মানে আসব মানে আসব ক্ষয় করা বা আসব ত্যাগ করা, মানে কাম আসব
মানে এই যে কামতৃষ্ণার প্রতি অনেকে আছে না, এরকম অবস্থা, ভবতৃষ্ণা বা ভব আসব, বারবার সে শুধু চায় যে আমি রাজা হব, আমি এই দেশে আবার জন্মগ্রহণ করব, আমি বড় লোক হয়ে জন্মগ্রহণ করব, আমি এরকম হব। এটা হচ্ছে একটা বানতে তার আসব। তারপর দৃষ্টি, মানে অবিদ্যা, এগুলো বানতে আসবের মধ্যে মানে একটা অভ্যাস আর কি। আসব মানে আহ অভ্যাস বা একটা নেশা জাতীয় বিষয় এটা অনেকটা। তার এই জিনিসটা তার বেশি প্রাধান্য পায় তার কাছে। আসব মানে আসক্তি বা তৃষ্ণা এমনটাই লেখা আসক্তি। থাকবে। তবে ওইদিন আমাদের দীপেনবাবু আসছে, আপনার সঙ্গে ওইদিন আমি একটা করছিলাম চৈতসিক নিয়ে। আপনি বলতেছেন চৈতসিক তো আছে। ওই যে আছে কথাটা বললাম না, আমি তো দেখতেছি যে চৈতসিক আছে। এই যে আছে বলাটা কে বলাইলো আমাকে? এটা আসবে বলাইছে। যতক্ষণ আসব থাকে ততক্ষণ পর্যন্ত এরকম আছে নামক অবস্থা আসবে, বলাবে। হ্যাঁ, এটা তৃষ্ণা বা আসক্তি, সেটা ঠিক আছে। তবে সেটা থেকে আরো একটু গভীর এবং আরো সূক্ষ্মভাবে এটাকে একটু বিচার করতে হবে। আমি অমিতা বড়ুয়া লিখে রাখেন, এটা সম্পর্কে আরেকটু বিস্তারিত আমরা আলোচনা করব পরে। আর নিচে এমনি আসব সম্পর্কে কিছু সংজ্ঞা অবশ্যই দেওয়া থাকবে আমাদেরকে। আর এর মধ্যে দীপেনবাবু একটু ChatGPT থেকে কিছু আসব সম্পর্কে কিছু ধারণা আপনি একটু বের করে রাখেন। তারপরে আমরা যাই। তাহলে কাম আসব হচ্ছে যে কামলোকীয় দেবলোক পর্যন্ত যেই বিষয়ে মানুষ আসক্তিতে বা সংশ্লিষ্ট হয়ে থাকে কাম বিষয়ে, এটা কাম আসব। ভব আসব মানে হচ্ছে যে জন্ম ভবতৃষ্ণা বানতে যে ভব আসব হচ্ছে যে জন্ম জন্মান্তর, এটা ভাবী জন্মের প্রতি যে বিশ্বাস ধারণা, আমার ভবিষ্যতে জন্ম হবে, হয়ে আমি এই করব, এটা করব, এমন করব, হ্যাঁ, এরকম একটা বিষয়কে কেন্দ্র করে আমরা ভবতৃষ্ণা জেনেছিলাম। ঠিক ওই বিষয়টাই এখানে এই ভব আসব। যাই হোক, আমরা বিস্তারিতের মধ্যে ওখানে আরেকটু পরিষ্কার করতে পারবো বোধহয়। দেখা যাক। তারপরে দৃষ্টি মানে মিথ্যা দৃষ্টি হয়ে যে আসব উৎপন্ন হয়, মিথ্যা দৃষ্টি আসব। তারপরে অবিদ্যা আসব, চতুরার্য সত্যের অজানা, এটাই। তারপরে চারি উগ, এটাও সেম। ওগো মানে হচ্ছে কি প্রবল হওয়া। হ্যাঁ, কাম আসক্তি বা ভব আসক্তি বা ভব তৃষ্ণা যায় বলি আমরা বানতে, এটা প্রবল হওয়া। প্রবল হওয়া, হ্যাঁ মিলতেছে। ওগো মানে হচ্ছে যে মূলত সমুদ্রের মতো ব্যাপার, সীমা পরিসীমা নাই। হ্যাঁ মানে আপনি যখন হ্যাঁ কামজগতে ডুবে যাবেন, কামজগতের মানে এখন আপনি এটা ওই কাম্যবস্তু ভোগ করেছেন, ভোগ করার পরে আবার এর আরেকটু উন্নত করে আবার আপনার সেই কাম্যবস্তু ভোগ করার যে মানসিকতা, ওটা দেবার পরে আবার, ওটা হ্যালো। দেবার পরে আবার, ওটা দেবার পরে আবার। তো এটা ওই সমুদ্রের সঙ্গে, সমুদ্রের যেমন কুল কিনারা নাই, ওগ ঠিক এই কামের
কিছু কিছু মানুষ আছে যে মানে ও নির্দিষ্ট একটা জায়গায় গিয়ে থাক হয়েছে, আমার আর এর থেকে তালিমালি করব না, যা হয়েছে হয়েছে। কাম আছে বটে, কিন্তু নির্দিষ্ট একটা সীমানা আছে, কিন্তু ওগো মানে হচ্ছে যে এটা একেবারে সীমা লঙ্ঘন করে চলতে থাকে এটা। বেশি এটা হ্যাঁ, অতিরিক্ত। ঠিক একইভাবে সবগুলো যাবতীয়। তারপরে যোগ, যোগ মানে কি? যোগ মানে বলতে গেলে আমাদের সংযোগ বুঝতে হবে আর কি, একটার সাথে আরেকটা সংযোগ। কামতৃষ্ণা, ভবতৃষ্ণা, দৃষ্টি, অবিদ্যা, এগুলো একটার সাথে একটা তো অকুশল হিসেবে গাথা, একটার কারণে একটা হচ্ছে তো, চারি যোগ মানে এরকমই বুঝাচ্ছে আর কি। চারি যুগ দেখেন না আপনি, যার কামতৃষ্ণা বেশি তার আবার ভবতৃষ্ণা হবে, যার ভবতৃষ্ণা না, আছে এগুলোর তার সঙ্গে এগুলোর যুক্ততা না। যোগ হচ্ছে যে হ্যাঁ আমাদের ওই যে সংযোজন আছে না, আমরা সংযোজন পড়ছিলাম যে হ্যাঁ সংযোগ ঘটায় শুনতে। এই কামনার কারণে আমরা এক ভব থেকে অন্য ভবে সংযোজন ঘটানোর যে কার্যক্রম, এটা হবে বোধহয় আছে। যাই হোক, আমরা ইয়াতে দেখব মূল আলোচনাতে গিয়ে। এগুলো তো আমরা পড়ছি যে বেশি দিন হয় নাই, তো ভুলে গেছি আবারও। তারপরে হ্যাঁ, এটা সংযোজন মানে ওই সংযোজন মানে ওই এক জন্মের মানে এই যে আমরা এক জন্মের থেকে আরেক জন্মে, এটা যে আমাদের এই যোগসূত্র সংযোজন, যোগসূত্র এটা হবে তৈরি করায় কামের মাধ্যমে, যোগসূত্র তৈরি করায় ভবের মাধ্যমে, যোগসূত্র তৈরি ভবের করায় মাধ্যমে। দৃষ্টির মাধ্যমে, যোগসূত্র তৈরি করায় অবিদ্যার মাধ্যমে। এই জন্য এই যোগও 4 প্রকার। তারপর গ্রন্থি মানে হচ্ছে গিরা, গ্রন্থি। অবিদ্যা, চারি গ্রন্থি, হ্যাঁ, অবিদ্যা কায় গ্রন্থি, ব্যাপাদ কায় গ্রন্থি, শিলব্রত কায় গ্রন্থি, সত্যাবিনিবেশ কায় গ্রন্থি। অবিদ্যা মানে হচ্ছে যে লোভ, অবিদ্যা কায় গ্রন্থি। কায় মানে হচ্ছে যে দেহ, দেহের প্রতি লোভাসক্তি হয়ে দেহকে লোভ করে যেই আমাদের চিত্ত নতুন নতুন করে গ্রন্থি তৈরি করে প্রতিনিয়ত। গ্রন্থি মানে হচ্ছে যে সংস্কার, বা আমরা প্রতিনিয়ত যে চিত্তগুলো উৎপন্ন করতেছি, বুঝছেন? এটা এমনভাবে জটা লেগে যাচ্ছে। আমি ভালো একটা এখন কাজ করেছি, ভালো একটা চিত্ত উৎপন্ন করেছি, কিন্তু এই ভালো চিত্তের উপরেও অনেকগুলো আবার আমরা গিরা লাগাই ফেলি। ওই ভালো বিষয়টা আপনি পেতে হলে এরকম গিরাগুলো ডেঙ্গা খুলে 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 তারপর ওই পর্যন্ত যেতে হয়, বুঝছেন? ঠিক এগুলো যাবতীয় সবগুলোই গিরা যখন নির্বাণ পৌঁছাইতে যাই, নির্বাণ প্রত্যক্ষ করতে যাই, তখন যাবতীয় চিত্তগুলোই হচ্ছে যে গিরা বা গ্রন্থি। তাইলে এটা কায়কে কেন্দ্র করে যে গিরাগুলো লাগে, এগুলো কায়ের প্রতি লোভ করে, যেগুলো গিরা লাগে এগুলো কায়, অবিদ্যা কায় গ্রন্থি। তারপরে ব্যাপাদ, হিংসাকে কেন্দ্র করে যেগুলো হয় এগুলো ব্যাপাদক কায় গ্রন্থি। আর
শিলব্রত পরামর্শ কায় গ্রন্থি, আমি কায় যেটা বলছি সেটা বোধহয় এখানে হবে না, অন্য কিছু হবে কায়ের মানে। তারপরে হচ্ছে যে ইহা সত্যাভিনিবেশ মানে মনে আছে দীপেন বাবু? অমিতাভের মনে আছে? বিষয়টা মিথ্যা, এটাকে একেবারে সত্যি মতো করে ধারণ করা এবং সত্যি মনে করে ওইভাবেই চলতে থাকা। যেমনটা হচ্ছে যে আমাদের সংসার অন্তত আমরা এই পুস্তকাদি পড়ার কারণে আমরা জানি যে এগুলো সবগুলো কি মিথ্যা। এগুলো আমি আজকে মরলে একটু করে কাঁদাকাঁদি করবে, ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা বড় জোর, যার আপন একটু বেশি। কেউ কেউ আছে 7 দিন 8 দিনও কাঁদে, আবার কেউ কেউ আছে 10-15 দিন পরে পরে আদিকে কে কাঁদে, এরপরে আর কেউ কারো খোঁজ নেয় না, বুঝছেন না? এরপরে আর কেউ কারো খোঁজ নেয় না, কোনো কিছু না। আরো ভয়ঙ্কর কাণ্ড ঘটে যাবে যখন এইগুলো না পুরো যদি বাড়িতে রেখে দেওয়া হয়, সেরা আপন টাপন, তখন দুর্গন্ধ যখন বের হবে তখন একদম বুঝে যাবে। আরো যাই হোক, এই সমস্ত কিছু আমরা জানার পরেও দেখার পরেও আমরা আমাদের দাদুর ব্যাপারে আমরা কি দেখতেছি না, জানতেছি না? দাদুর ব্যাপারে দেখতেছি না, এখানে কারোই কোনো অস্তিত্ব নাই। ঠিক আমরাও যখন চলে যাব আমাদেরও কোনো অস্তিত্ব এরা রাখবে না। এত কিছুর পরেও, সবকিছুর পরেও এটাকে নিংড়ে, এটাকে ধরে এমনভাবে আমরা অবস্থান করি যে না না এটা অবশ্যই এরকম, আরে এখান থেকে কেউ একটা জিনিস হইতো নিত, ঝগড়া করিয়া তাকে উচ্ছিন্ন করে ফেলি আমরা, না? এটাকে একেবারে সত্যি বলে মানা, সত্যির মতো করে চলা, সত্য অভিনিবেশ। মিথ্যে বিষয়কে একেবারে সত্যি মনে করে মেনে চলা, সংসার আর কি। এটা অভিনয় যে ঠিক আছে, কিন্তু আমরা এই অভিনয়কে একেবারে বাস্তবের মতো করে আমরা চলছি। তারপরে না, এগুলো তো ইয়ে লাগতেছে না, আলোচনা যথাযথ হচ্ছে না, যে নাকি মূল আলোচনাতে চলে যাবে এগুলো সবগুলো একবার পরে? নয়ন বাবু কি বলেন? মূল আলোচনায় চলে গেলে ভালো হবে, কারণ এভাবে তো আসলে বোঝা যাবে না। এক একটা বিষয়ের আলাদা আলাদা যেগুলো ব্যাখ্যা আছে, ব্যাখ্যাগুলো যতক্ষণ পড়বে না ততক্ষণ পর্যন্ত এগুলো আসলে সাধারণ মাথায় ঢুকবে না এগুলা। তাইলে অমিতাভ বড়ুয়া যেখান থেকে পড়ছেন সেখান থেকে একটু করে টানি চলে যান চট করে। আচ্ছা, 7 নাম্বার বুদ্ধিপক্ষীয় ধর্ম। বুদ্ধিপক্ষীয় ধর্ম সংগ্রহে নির্মুক্ত বিষয়গুলি সংগৃহীত। ক চতুর্বিধ চিত্র প্রস্থান। কায়ানুদর্শন 1, কায়ানুদর্শন, বেদানুদর্শন, চিত্তানুদর্শন, ধর্মানুদর্শন ও শ্রিতোপস্থান। ক চতুর্বিধ সম্যক প্রদান। উৎপন্ন পাপচিত্তের পরিবর্জনার্থ ব্যায়াম। 2 অনুৎপন্ন পাপচিত্তের অনুৎপত্তির জন্য ব্যায়াম। 3 অনুৎপন্ন কুশল চিত্তের উৎপত্তির জন্য ব্যায়াম। 4 উৎপন্ন কুশল চিত্তের বৃদ্ধির জন্য ব্যায়াম। চতুর্বিধ ঋদ্ধি পাদ। ঋদ্ধি লাভের উপায়: 1 ছন্দ, বীর্য, চিত্ত, মীমাংসা, ঋদ্ধি পাদ। পঞ্চেন্দ্রিয়: শ্রদ্ধা, বীর্য, স্মৃতি, সমাধি, প্রজ্ঞেন্দ্রিয়। পঞ্চবল: শ্রদ্ধা, বীর্য, স্মৃতি, সমাধি, প্রজ্ঞা বল। সপ্তবুদ্ধঙ্গ: স্মৃতি, ধর্মবিচার, বীর্য, প্রীতি, প্রশান্তি, সমাধি, উপেক্ষা,
সম্বোধাঙ্গ, অষ্টমার্গাঙ্গ, সম্যক দৃষ্টি, সম্যক সংকল্প, সম্যক বাক্য, সম্যক আজীব, সম্যক ব্যায়াম, সম্যক স্মৃতি, সম্যক সমাধি। এখানে চারি স্মৃতোপস্থানকেই একমাত্র সম্যক স্মৃতি এবং চারি সম্যক প্রধানকে সম্যক ব্যায়াম বলা হয়েছে। সারজ্ঞতা 37 বুদ্ধিপক্ষীয় ধর্মে 14টি শৈতসিক। ছন্দ, চিত্ত ও উপেক্ষা, শ্রদ্ধা ও প্রসদ্ধি প্রীতি, শুদ্ধ দৃষ্টি ও সংকল্প, ব্যায়াম ও ক্রিবিরতি, শুদ্ধ স্মৃতি ও সমাধি, এই 14 স্বভাবে যথা 37 ভিন্ন ভিন্ন সপ্তদা সংগ্রহ তথা উক্ত 14 চৈতসিক 37 হইল কি প্রকার? সংকল্প, প্রসদ্ধি সহ উপেক্ষা ও প্রীতি, ছন্দ ও চেতনা, আর 3টি বিরতি। এই নব চৈতসিক এক এক করিয়া বীর্য কিন্তু 9 12 নিয়াছে ধরিয়া, স্মৃতি 8 বার আর সমাধি 4, প্রজ্ঞা 5 বার, ধৃত, শ্রদ্ধা 2 বার। 37 বুদ্ধি ধর্মে এইরূপ বিভাগ করেছেন সর্বশ্রেষ্ঠ বৌদ্ধ মহাবদ। বিদর্শনের মধ্য দিয়ায় লোকীয় চিত্ত লোকোত্তরে উন্নীত হয়। লোকোত্তর চিত্তে এইসব বিদ্যমান সংকল্প ও প্রীতি শুধু করে অন্তদান। যখন লোকীয় চিত্ত বিশুদ্ধি লভে তখন এসব যুক্ত হয় যথাভাবে। সর্বসংগ্রহে এই সমস্ত সংগৃহীত পঞ্চস্কন্ধ, রূপ, বেদনা, সংজ্ঞা, সংস্কার, বিজ্ঞান স্কন্ধ, পঞ্চ উপাদান স্কন্ধ, রূপ, বেদনা, সংজ্ঞা, সংস্কার, বিজ্ঞান উপাদান স্কন্ধ, দ্বাদশ আয়তন, চক্ষু, শ্রোত্র, ঘ্রাণ, জিহ্বা, কায়, মন, রূপ, শব্দ, গন্ধ, রস, স্পর্শব্য, ধর্মায়তন, অষ্টাদশ ধাতু, চক্ষু, শ্রোত্র, ঘ্রাণ, জিহ্বা, কায়, মন, রূপ, শব্দ, গন্ধ, রস, স্পর্শব্য, ধর্ম, চক্ষু বিজ্ঞান, শ্রোত্র বিজ্ঞান, ঘ্রাণ বিজ্ঞান, জিহ্বা বিজ্ঞান, কায় বিজ্ঞান, মনোবিজ্ঞান, ধাতু, অষ্টাদশ। চতুরার্য সত্য, দুঃখ সম্বন্ধে আর্য সত্য, দুঃখের উদ্ভব সম্বন্ধে আর্য সত্য, দুঃখের নিরোধ সম্বন্ধে আর্য সত্য, দুঃখ নিরোধের উপায় সম্বন্ধে আর্য সত্য। এখানে চৈতসিক, সূক্ষ্মরূপ ও নির্বাণ সহ 69 প্রকার ধর্মায়তন ও ধর্মধাতু নামে পরিগণিত। মননায়তনকে সপ্তবিধ বিজ্ঞান ধাতুতে বিভক্ত করা হইয়াছে। সরজ্ঞতা, রূপ ও বেদনা, সংজ্ঞা আর চৈতসিক যত বিজ্ঞান স্কন্ধের নিয়ে পঞ্চ স্কন্ধ অভিহিত। পঞ্চ উপাদান স্কন্ধ যেন তারা ত্রিভূমিতে নির্বাণ অভেদ কিন্তু তাই মুক্ত স্কন্ধ হতে। তার আলম্বন বেদে হয় আয়তন যত, তদুৎপন্ন ফল নিয়ে ধাতু সংখ্যা নির্ধারিত। ত্রিভৌম আবর্ত, দুঃখ, তৃষ্ণা আর সমুদয়, নির্বাণ, নিরোধ তার মার্গ লোকোত্তর হয়। মার্গযুক্ত ফল সহ চারি সত্য বিনিমুক্ত। এই সর্বসংগ্রহ পঞ্চ বিভাগেতে পরিব্যক্ত। এই পর্যন্ত অভিধর্মাত্ম সংগ্রহে সমুচ্চয় সংগ্রহ নামক এখান থেকে আলোচনা, সমুচ্চয় সংগ্রহ সংখ্যা আলোচনা। পূর্ব পরিচ্ছেদে অভিধর্মের আলোচ্য বিষয় চতুষ্টয়ের অর্থাৎ চিত্ত, চৈতসিক, রূপ ও নির্বাণের লক্ষণাদি 72 প্রকারে বর্ণন করা হইয়াছে। সর্ববিধ চিত্তের একটি মাত্র লক্ষণ আলম্বন বীজানন, 52টি চৈতসিকের 52 প্রকার লক্ষণ
18টি মাত্র কর্ম নিষ্পন্ন রূপের কর্কশাদি 18 লক্ষণ, নির্বাণের একটি মাত্র শান্তি লক্ষণ। এখন এই সপ্তম পরিচ্ছেদে তাহাদের সাধারণ বাস্তু ও স্বভাব অনুসারে শ্রেণী ভাগ বর্ণন করা যাইতেছে। এতদ উদ্দেশ্যে এই পরিচ্ছেদে চতুর্বিধ সংগ্রহে বিভাগ করা হইয়াছে, যথা আর পর্ব বান্ধব নাকি এটা এদের পর্যন্ত হয়েছে। এটা আমরা একটু করে দেখে ফেলি। হ্যাঁ নয়ন বাবু, এটা ইয়া করেন তো। কোনটা বানতে? সমুদ্র সংগ্রহের সংখ্যা বাড়ছে এটা? হ্যাঁ। এটা তো, এটা কি আলোচনা করবেন বানতে? এরপর এটাই তো আসল আলোচনা। এখানে সমুদ্র সংগ্রহের সংখ্যা বাড়ছে বর্ণনার মধ্যে পূর্ব পরিচ্ছেদে, মানে এর আগের যে পরিচ্ছেদের মধ্যে অভিধর্মের আলোচ্য বিষয় চতুষ্টয়ের অর্থাৎ চিত্ত, চৈতসিক, রূপ ও নির্বাণের লক্ষণাদি 72 প্রকারে বর্ণন করা হইয়াছে। মানে 4টা বিষয় এখানে আসছে, সেটা হচ্ছে চিত্ত, চৈতসিক, রূপ ও নির্বাণের লক্ষণাদি 72 প্রকারে বর্ণন করা হইয়াছে। সর্ববিধ চিত্তের একটিমাত্র লক্ষণ আলম্বন বীজানন। সকল চিত্তের একটাই তার অভ্যাস বা তার স্বভাব, সেটা হচ্ছে আলম্বন সম্পর্কে বিশেষ করে জানা। 52টি চৈতসিকের 52 প্রকার লক্ষণ। আমরা যেটা 52 প্রকার চৈতসিক বলি, তার 52টি লক্ষণ আছে। 18টি মাত্র কর্ম নিষ্পন্ন রূপের কর্কশতাদি 18 লক্ষণ, নির্বাণের একটি মাত্র শান্তি লক্ষণ। আমি তো বলবো এটা খুব গুরুত্বপূর্ণ, বুঝছেন? আমাদের টোটাল চিত্ত, চৈতসিক, রূপ, নির্বাণ এই 4টা বিষয়কে 72 প্রকার লক্ষণে আমাদেরকে দেখানো হয়েছিল। 72 প্রকার লক্ষণ বিচার করে দেখানো হয়েছিল। এটা আমরা আগে হয়তো সেখানে দেখতে পাই নাই, বুঝছেন? এটা লিখে রাখার বিষয় দীপেন বাবু, গুরুত্বপূর্ণ। সেই লক্ষণগুলো কি কি? লক্ষণগুলোর মধ্যে প্রথম হচ্ছে যে 52টি লক্ষণ। সব চিত্তের একটি মাত্র লক্ষণ, সব চিত্তের একই লক্ষণ, একটা এক জায়গাতে সবগুলোর মিল আছে, সেটা হচ্ছে যে আলম্বন বীজাণু। প্রত্যেকটা চিত্ত, আমরা চিত্ত দেখছিলাম কত? 189 প্রকার চিত্ত, অথবা 121 বলতে পারি, 189 বলতে পারি, অথবা 121। তো যেটাই হোক, এই প্রত্যেকটা চিত্ত আলম্বন নিয়ে, আলম্বনকে কেন্দ্র করে এই চিত্তগুলো উৎপন্ন হয়েছে, এবং ওই চিত্তের কাজও হচ্ছে যে আলম্বন বীজানন করা। প্রত্যেকটা চিত্তের কাজ এখানে আলম্বনকে বীজানন করবে। লোকোত্তর চিত্তগুলো কোন আলম্বনকে বীজানন করে? নির্বাণ আলম্বনকে। লোকোত্তর চিত্তের আলম্বন হচ্ছে নির্বাণ আলম্বন। হ্যাঁ, তো ওই চিত্তগুলোও এই নির্বাণকেই বীজানন করে। তাহলে চিত্তের বেলায় একটা ধরা হয়েছে, সব চিত্তগুলো কেন্দ্র করে একটা লক্ষণ। তারপরে 52টা চৈতসিকের 52টা, তাহলে 53 হলো, 53 লক্ষণ। তারপর হচ্ছে যে 18টি কর্মনিষ্পন্ন রূপের। আমরা কর্মনিষ্পন্ন রূপ পড়ছিলাম না 18টা? আবৃত্তি করেন শিল্পী বড়ুয়া, কর্মনিষ্পন্ন রূপগুলো বা নিষ্পন্ন রূপ হিসেবে লেখা ছিল আপনাদের কাছে। পাইছে? আঠারোটি রূপ, এটা ওই 4 মহাভূত রূপ, 4টি প্রসাদ রূপ, 5টি, এগুলো না বলতে? হ্যাঁ,
প্রসাদ রূপ 5টি, গোচর রূপ 4টি, ভাব রূপ 2টি, হৃদয় রূপ 1টি, জীবিত রূপ 1টি, আহার রূপ 1টি, মোট 18টি কর্মজ রূপ উন্মেষ কারণে উৎপন্ন হয়। এখানে ওই রূপগুলোকে চেনার জন্য 18 প্রকারের লক্ষণ আছে। এগুলো বের করতে সময় লাগবে। কর্কশাদি, যেমন কঠিনতা বা কোমলতা, আমরা পটভি ধাতু চেনার জন্য কতগুলো শব্দ ব্যবহার হয়েছিল মনে আছে? কঠিনতা বা কোমলতা, এটা আমরা পটভি ধাতুর লক্ষণ। তারপরে আপধাতুর লক্ষণ বন্ধন ক্ষমতা, যেটা এটাকে আমরা পড়ছিলাম, এটা একটা লক্ষণ আপধাতু চিনার। তারপরে বায়ু ধাতু গতিশীলতা, তারপরে তেজ ধাতু তাপ, এভাবে এই লক্ষণ ছিল না, ওই লক্ষণগুলো এখানে 18 প্রকারের রূপের মধ্যে 28 রূপের 18 লক্ষণ, 28 প্রকার রূপ থেকে যেগুলো কর্ম নিষ্পন্ন রূপে ওই 18 লক্ষণ। তাইলে ওখানে 53 আর 18 কত হলো? এই 71। তারপরে 71 আর নির্বাণের লক্ষণ হচ্ছে যে শান্ত, নির্বাণ হচ্ছে শান্তি লক্ষণ, মোট 72। এই 72টি লক্ষণ। তারপরে এখন এই সপ্তম পরিচ্ছেদে তাহাদের সাধারণ এখানে ওই 52 প্রকার চিত্রটা, তারপর 52 প্রকার সাথে আরেকটা চিত্র, এটা শুদ্ধ 53 প্রকার। তো এখানে 18 যোগ করলে 18, 8 এ 3 11, 5 1 7 71, আরেকটা কোনটা? ওই নির্বাণ লক্ষণ, শান্তি। ও আচ্ছা, নির্বাণ 52। ঠিক আছে বন্ধু। এখন এই সপ্ত পরিচ্ছেদে আমাদের সাধারণ বাস্তু ও স্বভাব অনুসারে শ্রেণীভাগ বর্ণনা করা যাইতেছে। এতদ উদ্দেশ্যে এই পরিচ্ছেদে চতুর্বিধ সংগ্রহে বিভাগ করা হইয়াছে। এখান থেকে অকুশল সংগ্রহে 14টি অকুশল চৈতসিককে তাহাদের স্বভাবের সাদৃশ্য অনুসারে 9টি গুচ্ছে বিভাগ করিয়া প্রদর্শিত হইয়াছে। 14টি অকুশল চৈতসিককে তাহাদের স্বভাব অনুসারে 9টি গুচ্ছে বিভাগ করিয়া প্রদর্শিত করা হইয়াছে। তাহলে এখানে বানতে আমাদের এমনি অকুশল চৈতসিক 14টা না, চৈতসিক হচ্ছে 14টা। 14টাকে আবার তাদের স্বভাব অনুসারে কিংবা সাদৃশ্য অনুসারে আর কি আবার 9টা গ্রুপে ভাগ করে ফেলছে, 9টা গুচ্ছে। এই 9টা গুচ্ছগুলো একটু জানতে হবে। এগুলো পরে অবশ্য বলতেছে বানতে, আমরা এমনি এগুলো হচ্ছে প্রাথমিক ধারণা, আমরা পরে কিন্তু এর বিস্তারিত ধারণা আছে এখানে। মিশ্র সংগ্রহে হ্যাঁ পরে আছে। মিশ্র সংগ্রহে কুশল অকুশল অবেকৃত সমাকীর্ণ সপ্তবিধ সংগ্রহ করা হইয়াছে। এখানে কুশল অকুশল অবেকৃত সমাকীর্ণ সপ্তবিধ সংগ্রহ করা হইয়াছে। তারপর বুদ্ধিপক্ষীয় সংগ্রহে বোধজ্ঞানের 4 লোকোত্তর মার্গ জ্ঞানের পক্ষে উপযোগী ও অপরিহার্য 14টি শোভন চৈতসিককে সপ্ত গুচ্ছে বিভাগ করিয়া প্রদর্শিত হইয়াছে। সর্বসংগ্রহে সমস্ত পরমার্থ ধর্মকে পঞ্চগুচ্ছে বিভাগ করিয়া প্রদর্শিত হইয়াছে। এরপর হচ্ছে অকুশল সংগ্রহ। অকুশল সংগ্রহে 14টি অকুশল চৈতসিককে স্বভাব অনুসারে এই 9 গুচ্ছে সমাবেশ করা হইয়াছে। আসব ও উগ, যোগ, গ্রন্থি, উপাদান, নিবরণ, অনুশয়, ক্লেশ, সংযোজন। 14টি অকুশল চৈতসিককে এই 9টি
গুচ্ছে আপনার প্রদর্শন করা হয়েছে। আজকে তোমাদের শুধু আমরা আসবটা মনে হয় আলোচনা করতে পারবো, এখন প্রায় 9টা বাজে। আসব গুচ্ছের মধ্যে কামাসব ও ববাসব উভয়ই লোক চৈতসিক, দৃষ্টাসব দৃষ্টি চৈতসিক এবং অবিদ্যাসব মহাচৈতসিক। এখন প্রশ্ন হইতেছে লোভ, দৃষ্টি ও মহাচৈতসিক তিনটিকে আসব বলা হয় কেন? উপসর্গের অর্থ অবধি, পর্যন্ত। পর্যন্ত যে চৈতসিক ববাগ্র পর্যন্ত প্রবাহিত হয় তাহা আসব। উপসর্গের অর্থ অবধি, পর্যন্ত যে চৈতসিক ববাগ্র পর্যন্ত প্রবাহিত হয় তাহা আসব। অনাগামীর কামাসব ধ্বংস হইলেও ববাসব সম্পূর্ণ ধ্বংস হয় না। এই জন্য অনাগামীরা অরহৎ না হওয়া পর্যন্ত শুদ্ধবাসে থাকেন। আসবের আরো এক অর্থ সুরাদি মাদক দ্রব্য। যে যে চৈতসিক মত্ততা সাধক তাহারা আসব সদৃশ্য। কামাসবের আলম্বন রূপ, শব্দ, গন্ধ, রস ও স্পষ্টব্য। ববাসবের আলম্বন নিজের সত্তা বা অস্তিত্ব। ববাসবের আলম্বন নিজের সত্তা বা অস্তিত্ব। দৃষ্টাসবের আলম্বন অবিনশ্বর আত্মবাদ। অবিদ্যাসব এই সমস্তের সহিত জড়িত। তন্মধ্যে ববাসব অরহত্ত মার্গ পর্যন্ত, দৃষ্টাসব অরূপভব পর্যন্ত এবং কামাসব অনাগামী পর্যন্ত মার্গ পর্যন্ত প্রবাহিত হয়। এই চৈতসিক ত্রয়ের এই আসব গুণ ব্যতীত অবশ্য অন্য গুণও আছে। এগুলা তো অনেকক্ষণ আলোচনা করতে হবে। ঠিক আছে, তাহলে আজকে দূর পর্যন্ত থাকো। আমাদের সঙ্গে একটা নতুন উপাসিকা জয়েন করছে, আমি তো চিনি না। উপাসিকা, আপনার পরিচয় দেন। আপনি আনমিউট করেন, আপনার ওটা মিউট করা তো আনমিউট করে দেন। পারতেছে না মনে হয়। আপনার কাউকে ডেকে আনমিউট করেন, ফ্যামিলিতে কাউকে ডাকবেন। হয়েছে, আপনার ওখানে নিচে আপনি বসেন। আচ্ছা, যাই হোক, ওনাকে জয়েন করাইছে কে? উনি বললেই হবে। কেউ চেনেন না আমাদের ক্লাসের ওনাকে? আসছে মনে হয় জানতে। হয়েছে, এখন বুঝতে পারছি। বলেন। আমার নাম চন্দন বড়ুয়া, আমি বেতাগি থেকে বলতেছি। ওই যে এনি বড়ুয়া আর মাসি শাশুড়ি আর কি। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে। নয়ন বাবু, আমাদের ক্লাসের পক্ষ থেকে ওনাকে স্বাগত জানান। বন্দনা মানতে। সম্মানিত উপাসিকা, আপনাকে আমাদের ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আপনি আমাদের এই ক্লাসে রেগুলার থাকবেন এটা আমরা আশা করি। আর আমাদের ক্লাসটা সব মানে প্রতিদিন রাত 8টা থেকে শুরু হয়, 9টা 9টার মধ্যে শেষ হয়। আপনি রেগুলার থাকবেন। আর আপনার এখানে একটা পিডিএফ বই আছে, অথবা আপনার যদি বই সংগ্রহ করতে পারেন একটা বই সংগ্রহ করে নেবেন, আর না হয় মোবাইলে একটা পিডিএফ দেওয়া আছে আমাদের গ্রুপে, ওটা সংগ্রহ করে নেবেন। ওটা না পড়লে আপনি হয়তো ক্লাসটা ঠিক মতো বুঝতে পারবেন না। আর আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই মানে ক্লাস যখন চলে তখন কিভাবে করতে হয় এটা পারতেছি না। এটা আপনার পরিবারের কাউকে
বললে উনি দেখা দিতে পারবে। আপনার ক্লাসও চলবে, আপনি পিডিএফও দেখতে পারবেন। তারপরে এটা দেখা যায় আপনার পরিবারের কাউকে বললে উনি এটা বুঝে দিতে পারবে। আমরা এখান থেকে বললে আপনি পারবেন না। তবে আমাদের ক্লাসটা প্রায় 2-2.5 বছর যাবত চলতেছে। আপনি রেগুলার থাকলে এটা অনেক ভালো লাগবে। এটা অনেক ভালো একটা ক্লাস। আপনাকে আমরা সবার পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনি আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ। নমস্কার। নমস্কার। যেমন আপনি 2 দিন হয়তো কালকে ক্লাস করেছেন একটু, আজকেও ক্লাস করেছেন। আজকে 2 দিন আমাদের তেমন কোনো আলোচনা হয় নাই, কিছু হয় নাই। তো আপনার মনে হতে পারে কই এখানে তো কিছু আমি বোঝার মতো আপনি এখানে লিখে রাখছে এমনি যেগুলো ঠিক আছে। আর নাইলে পিডিএফ এটা আপনি একটা প্রিন্ট করলে বেশি লাগবে না, এটা প্রিন্ট করে নিয়েন। প্রিন্ট করে নিলেও খুব ইয়া হবে। আর বই আসলে আমি আর পাই নাই, আমি রাঙামাটিতে আবার যোগাযোগ করব। যদি কিছু বই পাই আমি আবার আনাবো। বই আনলে তখন আপনাদের জন্য সুবিধা হবে। আমি আবার রাঙামাটি যোগাযোগ করব। আচ্ছা, ঠিক আছে। সধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকা বৃন্দ, এতক্ষণ যাবৎ আমরা অভিধর্ম আত্মসংগ্রহ চর্চা করেছি। এতে আমাদের অপরিমেয় পুণ্য সাধিত হয়েছে। পুণ্যরাশি অনন্ত চক্রবাসী সত্যগণকে দান করছি, গুরুভান্তিদেরকে দান করছি, মাতা পিতাগণকে দান করছি এবং এই পুণ্যের কাছে আমরা প্রত্যেকে প্রার্থনা করব নির্বাণ লাভ অবধি অসৎ ব্যক্তি, মূর্খ ব্যক্তি, পাপমিত্রের সংসর্গ লাভ না করে সদা সর্বদা জ্ঞানদর্শী কল্যাণ মিত্রের সান্নিধ্য সংসর্গ লাভ করতে সক্ষম হই। এইরূপ সাধু কামনা পোষণ করে আজকের মতো ক্লাস এখানে সমাপ্ত করছি। সাধু সাধু সাধু। ওকাশ